আমরা কিন্তু এখন রয়েছি শিয়ালদা সাউথ সেকশনে। আর শিয়ালদা এমন একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেটা কিনা কলকাতাকে কানেক্ট করছে সমস্ত এরিয়ার সাথে। ওভার 1.2 মিলিয়ন লোক কিন্তু ডেইলি যাতায়াত করে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে। আজকের আমাদের জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে এবং যাচ্ছি আমরা ক্যানিংয়ের দিকে। ক্যানিংয়ে কেন যাচ্ছি? চলো ভিডিওটা শুরু হোক, তারপর সবটাই জানতে পারবে। ফাইনালি 1 ঘন্টার জার্নি পরে কিন্তু আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। আর এই ক্যানিং স্টেশনের যে নামকরণ হয়েছিল সেটা কিন্তু হয়েছিল স্যার লর্ড ক্যানিং এর নামে। এখান থেকে আমরা যাব সোনাখালি জেটিঘাট, তারপরে কিন্তু আমরা যাব লঞ্চে করে। কোথায়? চলো দেখা যাক। হঠাৎ করে ক্যানিং স্টেশন থেকে আমরা লঞ্চে চলে এলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ডাউট করছো। আমি চলেছি কিন্তু ক্যানিং স্টেশনের থেকে বেরিয়ে সোনাখালি জেটিঘাট হয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন এই জায়গাটার সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। এত সুন্দর একটা টাইগার রিজার্ভ এরিয়া, এত সুন্দর একটা প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার একটা আনন্দই আলাদা। সেই ট্যুরটাতেই তোমাদেরকে ওয়েলকাম। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. তো রাজদা এরকম রাজার মতো বসে মজা খাচ্ছ কেন? রাজ নামের সাথে রাজা, এই ব্যাপারটা খুব ভালো যায়। আর রাজের জন্মই হয়েছে রাজ করার জন্য এই পৃথিবীতে, তো আমি সেটাই করছি। বেসিক্যালি এখন রয়েছি আমি হচ্ছে ওল নদী দিয়ে যাচ্ছি আমি বেয়ে সুন্দরবনের দিকে এবং গোসাবার দিকে। সুন্দরবন যাওয়ার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই, যারা যারা আগের তো পার্টটা দেখেই নিয়েছে এবং শিয়ালদা স্টেশনের ব্যাপারে বা ক্যানিংয়ের ব্যাপারে একটা টোটাল তোমাদেরকে ব্রিফিং দিয়েছি। বাট সুন্দরবন সম্পর্কে খুব একটা সুন্দর জিনিস বলার, সেটা হচ্ছে যে এখানকার যেই অভয়ারণ্য সেইটাই কিন্তু মেন অ্যাট্রাকশন এই সুন্দরবনের। আর সব থেকে বড় কথা, যে অ্যাট্রাকশনটার জন্য আমি যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু নান্টু বা নন্টে। আমি এক্স্যাক্ট ওর নামটা জানি না। ও হচ্ছে এমন একটা রয়্যাল বেঙ্গল, মানে যে কিনা একাই ম্যানিচার এই পুরো জঙ্গলের মধ্যে, এবং কিছুটা সময় বাংলাদেশে থাকে, কিছুটা সময় এই পাশে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে। তো সেইভাবেই ওর এই ইয়েটা হতে থাকে। আর এর আগের ভিডিওতে যখন আমি নন্দিনীর সাথে শ্যুট করেছিলাম তখন আশিস বাবুর আমরা একটা ভার্জন শুনেছিলাম যে কিভাবে নন্টে তাকে আক্রমণ করেছিল এবং কিভাবে তিনি বেঁচে ফিরেছিলেন সেই জায়গা থেকে। তো সেই জায়গাটা যদি আমি পাই, আশিস বাবুর সাথে আবারও কথা বলতে পারি, তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত রাজ, আর তোমরা দেখছো রাজ আনকাট। চলো ভিডিওটা শুরু করা যাক নতুন একটা জার্নি সুন্দরবনের সাথে। আর সুন্দরবনে যারা যারা আসতে চাইছো তাদের জন্য কিন্তু একটা কমপ্লিট ট্যুর ডিটেলস আমি দেবো, যে কিভাবে তোমরা আসবে, কদিনের স্টে এবং কি কি জায়গা এখানে দেখার রয়েছে। টোটাল কমপ্লিট ইনফরমেশন কিন্তু আমার ভিডিওর থ্রুতে দেবো। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই যে জায়গাটা দেখছো পুরোপুরি কিন্তু এই পুরো অভয়ারণ্যটা জুড়েই কিন্তু তোমার একদম ম্যানগ্রোভ এরিয়া তোমরা পাবে। এবং সব থেকে যেটা তোমার মেন অ্যাট্রাকশন সেই হচ্ছে যে এই পুরো জায়গাটা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে দুপাশের কিন্তু একদম ভর্তি গাছ রয়েছে। আর সুন্দরী গাছ কিন্তু পাবে আরো ভেতরে ঢোকার পর, বড় বড় সাইজের সুন্দরী গাছ কিন্তু রয়েছে। আর এইখানে জলের লেন্থটা যদি তোমাদেরকে দেখায়, যেহেতু জোয়ারের সময় রয়েছে তাই জন্য কিন্তু জলটা অনেকটা ওপরে রয়েছে। যখন এটা ভাটা হয়ে যাবে জলটা নিচে নেমে যাবে এবং দেখবে যে গাছের যে শ্বাসমূলগুলো, সেই শ্বাসমূলগুলো মাটির ওপরে উঠে এসছে। সেই রুটগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, ব্রিদিং রুটগুলো, যখন এটা ভাটার সময় চলে আসবে। যেহেতু আমরা জোয়ারের সময় রয়েছি তাই জন্য কিন্তু এখন জিনিসগুলো দেখা যাচ্ছে না। এখানে তোমার মেন ওয়াইল্ড লাইফ বলতে কিন্তু তোমরা হরিণ টরিণ এইসবই পাবে, কিন্তু তোমার মেন যে অ্যাট্রাকশন রয়্যাল বেঙ্গল সেটা কিন্তু আরও ঘন জঙ্গল ছাড়া তোমরা পাবে না। আমি কিন্তু এখন সুন্দরবন যাওয়ার পথে, যেটা সকালবেলা বেরিয়েছি আমরা, মোটামুটি 6টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আর খিদের জন্য কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। এখন প্রায় 11টার কাছাকাছি বাজে, যথেষ্ট লেট হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টটা করতে। প্রথমেই যেটা পেয়েছি আমি লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি, কারণ একদম আমি লাস্টে লাঞ্চ মানে ব্রেকফাস্টটা করছি আর কি। এটাকে বেসিক্যালি আমার ব্রেকফাস্ট বলা চলে না, এটা ব্রাঞ্চ হয়ে গেছে বেসিক্যালি। তো সেটাই করছি আর কি। লুচিগুলো একদম দেখো একটু একটু শক্ত হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে তৈরি করা, আমাদের আসতে একটু লেট হয়েছিল সেই কারণে আর কি সমস্যা। তো আলুর দমটা মোটামুটি আলুটা বেশ নরমই আছে। টেস্ট ওয়াইজ মোটামুটি। একটা জিনিস বলার, যেটা তোমার নর্মালি
নর্মালি তোমার যেটা দোকানে তোমরা কচুরি বা তরকারি যেরকম খাও সেই রকমই খেতে, একদম একই রকম টেস্ট। কিন্তু এখানকার কোয়ালিটিটা একটু ভালো, তরকারি কোয়ালিটিটা একটু ভালো, মানে একদম তরকারিটা ঝোলা ঝোলা তরকারি নয়, যথেষ্ট কিন্তু গাঢ় তরকারি রয়েছে, ঠিক গ্রেভি রয়েছে, যেটা আলুর দম বেসিক্যালি বলা চলে। এরকম আলুর দমে কিন্তু লুচির সাথে ভালো লাগে। তো এটা তোমাদের জন্য, চিয়ার্স করো। আরেকটা জিনিস বলার, সুন্দরবনের আমরা এখন রয়েছি কিন্তু হোগল নদীতে, এবং এই জায়গাটা আমাদের সব থেকে বেশি নিজের কারণ হচ্ছে এই কারণে, কারণ এখানে এত বন্য প্রাণী রয়েছে এবং সব থেকে বড় কথা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এই অ্যাম্বিয়েন্সটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, এবং সেই কারণেই কিন্তু তোমার এখানকার যে যত রিজার্ভ এরিয়া রয়েছে এই টোটাল এরিয়াটাতে কিন্তু প্লাস্টিক একদমই ব্যান। এখানে প্রপারলি কিন্তু প্লাস্টিকের কোনো ব্যবহার হয় না। এখানে তোমার এই কাগজের যে প্লেট দেখছো সেই প্লেটই ব্যবহার হয়, এবং কাগজের গ্লাস প্রপার ওয়েতে কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার হয়। এরকম কোনো ব্যাপার নেই, এখানে প্লাস্টিকের কোনো রকম কোনো ইউজ নেই। আর সব থেকে বড় কথা আমি বলবো শুভদীপকে দেখাতে, এই যে পুরো হোগল নদীটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো নদীটা দেখো কিন্তু পুরোটা ক্লিয়ার। এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে কোনো প্লাস্টিক পড়ে রয়েছে যেরকম আমরা নর্মাল নদী ফদিতে দেখতে পাই, সেরকম কিন্তু জিনিস নেই কোনো। তো সুতরাং জলে কিন্তু মানে তোমরা যাই খাও না কেন, জলে কোনো কিছু ফাইন মানে ফেলা যাবে না। জলে যাই ফেলবে না কেন, সঙ্গে সঙ্গে যদি সেটা পুলিশের চোখে পড়ে, সেটা কিন্তু তোমাকে স্ট্রিক্ট ফাইন করবে এবং একটা ভালো অ্যামাউন্ট চার্জ করবে। তোমার সেখানে কিন্তু জেল পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু যারা তোমরা সুন্দরবনে আসছো, এই একটা কিন্তু খুব হিউজ জিনিস আছে, এটা তোমাদেরকে মেনটেন করতেই হবে। আমরা এখন চলে এসেছি কিন্তু গোসাবা আইল্যান্ডে। আর এই গোসাবার যে নামকরণ সেটা সম্পর্কে একটু বলে দিই। গোসাবা এই যে নামটা, সেটা হচ্ছে যে গরুর গো, আর তোমার সাপের সা, আর বাঘের বা, এই তিনটে মিলিয়ে হয়েছে কিন্তু গোসাবা। তো এই গোসাবা ব্লক বা গোসাবা আইল্যান্ডে আমরা এখন চলে এসেছি। আমরা এখানে নামবো আর তারপরে তোমাদের সমস্ত ডিটেলসটা শেয়ার করছি। এটাই হচ্ছে কিন্তু তোমার যেহেতু লাস্ট স্টপ, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের ব্লাউজ ফ্লাউজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, মানে যারা মেয়েদের জন্য স্পেশালি তোমরা জিনিসপত্র কিছু আনতে গেলে, আনতে ভুলে গেলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এটা কিন্তু স্পেশালি হচ্ছে তোমার মার্কেট এরিয়া গোসাবা আইল্যান্ডের, এবং এই জায়গাতে কিন্তু তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে, মানে তোমার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, জল থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে। তো দিস ইজ দ্য লাস্ট কানেক্টিং স্পট, যেখান থেকে তোমাদেরকে তোমাদের ইকুইপমেন্টগুলোকে তুলে নিতে হবে বা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তুলে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের জন্য একটুখানি টাফ পাখিরালয়তে, যেখানে তোমরা স্টে করবে, সেখানে এই জিনিসগুলো পাওয়ার তখন কিন্তু তোমরা পাবে না। আমি এখন রয়েছে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাড়ির এখানে। এই যে পিছনে আমার বাড়ি, মানে পিছনে যে এই মস্ত বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম কিন্তু হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি। এটা একটা খুব ঐতিহ্যপূর্ণ স্থান। কেন স্পট তো বটেই, তার পিছনে কারণ হচ্ছে হ্যামিল্টন সাহেব কিন্তু এখানে এসেছিলেন স্পেশালি এখানে বাণিজ্য করতে, এখানকার ব্যবসাটাকে আপগ্রেড করার জন্য। এবং তিনি যখন এখানে আসেন, এখানে দেখেন যে এখানে মানুষের কিন্তু প্রচণ্ড কষ্ট রয়েছে, এখানকার মানুষের জীবিকা নির্বাহ করার একটা কষ্ট রয়েছে সেদিক থেকে দেখতে গেলে। এবং তা আরও একটা বড় দিক ছিল হচ্ছে এখানকার মানুষের শিক্ষা, যেটা একটা মানুষকে আরো বেশি আপগ্রেড করতে পারে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেই শিক্ষাটার কিন্তু অভাব ছিল হচ্ছে এই জায়গাতে। তো সেই জিনিসটা দেখে কিন্তু হ্যামিল্টন সাহেব এখানকার মানুষের জন্য এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি করেন, এখানে অনেক স্কুল বানান, কলেজেস বানান এবং হসপিটাল বানান, যেটা সব থেকে বেশি দরকার। এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না, প্রাইমারি কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না। তো হ্যামিল্টন সাহেব কিন্তু নিজে এখানে স্বাস্থ্যকেন্দ্র বানান, হাসপাতাল বানান। এবং আমরা যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি, যেটা এখন এসবিআই ব্যাংক হয়ে রয়েছে, সেই ব্যাংকটাও কিন্তু হচ্ছে তোমার হ্যামিল্টন সাহেবের বাংলো, এবং পরে কিন্তু সেটা তোমার এসবিআই টেক ওভার করেছে। তো উনি কিন্তু প্রথম যিনি কিনা এখানে ব্যাংক প্রথাটাকে চালু করেছিলেন, ব্যাংকের যে কনসেপ্টটা সেটাকে কিন্তু হ্যামিল্টন সাহেবই চালু করেছিলেন। তো এই বাড়িটার কিন্তু একটা খুব সুন্দর ঐতিহ্য আছে, যেটা তোমরা না আসলে কিন্তু এই গোসাবাতে বুঝতে পারবে না। এখানকার এতটা সুন্দর একটা আভিজাত্য রয়েছে, যেটা তোমার থ্রু আউট দ্য লেন্স হয়তো খুব ভালোভাবে বোঝানোটা ইম্পসিবল। এখন আমি চলে এসেছি বেকন বাংলোতে। এই বেকন বাংলোর আরও একটা নাম কিন্তু হচ্ছে রবীন্দ্র বাংলো। রবীন্দ্র বাংলো নাম হওয়ার পিছনের একটা রিজন হচ্ছে 1932-তে যখন এটার এস্টাবলিশমেন্ট হয় এই বাংলোটার, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে 30 আর 31শে ডিসেম্বর, এবং এখানে এসে কিন্তু তিনি থেকেছিলেন। তারপরেই কিন্তু এই জায়গাটার নামকরণ হয় রবীন্দ্র বাংলো। ভেতরের এত সুন্দর একটা গ্লিমস রয়েছে, মানে জাস্ট অসাধারণ। ফাউন্টেন রয়েছে, তোমার দোলনা চড়ার জায়গা রয়েছে, জাস্ট
অসাম একটা ভিউ কিন্তু রয়েছে। মানে এত সুন্দর বাংলো বাড়ি বোধহয় কলকাতা শহরে দেখা খুব মুশকিল। তো তোমরা ভিউটা ততক্ষণ এনজয় করো। এখন একদম প্রপার দেখো সানডাউন হচ্ছে, আর এই সময়কার অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ। পুরো একদম পুরো চড়া পড়ে রয়েছে। আর আমরা নেমে গেছি কিন্তু পাখিরালয়তে। এবার আমরা যাব হোটেলে। বেসিক্যালি ওইটা হচ্ছে তোমার পাখিরালয়ের মেন যে জায়গাটা, মানে মেন যে ব্রিজটা আর কি, ওখানে জেটিঘাটে নামতে হয়। ওখানে একটা বনবেবীর মন্দির আছে। বাট আমরা যেহেতু আমাদের এইখানে হচ্ছে তোমার হোটেলটা কাছে পড়ছে, সেই কারণে কিন্তু আমাদের খেয়াটা কিন্তু এখানে ভেরানো হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি একদম আমার রুমে। আর রুমে দেখতে পাচ্ছ একদম পুরো ডাবল বেডের কিন্তু রুম রয়েছে। আর আমার এই রুমটাতে কিন্তু তোমার তোমরা 4 জন থাকতে পারবে, বাট আমি একাই রয়েছি আর কি। তো সেই হিসেব করে তোমরা 4 জন শুতে পারবে। একদম ডাবল বেডের রুম দেওয়া রয়েছে পুরো। আর বিছানা কিন্তু বেশ ভালো রয়েছে এবং বালিশের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো রয়েছে। আর তোমার ওপাশে পাওয়ার পয়েন্টের প্লাগ রয়েছে। তোমরা তোমাদের মতন করে যা গ্যাজেটস আনবে আর কি, সেগুলো আর কি রিচার্জ তোমরা করতে পারবে। আর এটা দেখতে পাচ্ছ মোটামুটি ওয়াশরুম রয়েছে, বেশ ক্লিন অ্যান্ড কমফি ওয়াশরুম কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। এখন কিন্তু আমরা এখানে বাউল গানের যে আসর সেখানে বসেছি আর কি। সন্ধ্যাবেলাটা এখানে তোমার বাউল গানের আসরের একটা রয়েছে, এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে এখানে কিন্তু চিকেন পকোড়া আমরা পেয়ে গেছি। তো চিকেন পকোড়াগুলো আমরা গলগস্ত করছি, খাচ্ছি, এবং সাথে কিন্তু বাউল গান এনজয় করছি। চলো চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া রয়েছে, একদম কিন্তু ক্রিস্পি ক্রিস্পি চিকেন পকোড়া রয়েছে। ব্যাপারটা বোনলেসই আর কি। শুধু বোনলেস তো কিছু কিছু হাড় রয়েছে, বাট জিনিসটা প্রায়শই বোনলেস। চিকেনটা একটু চিপড়ের দিকে লাগলো আমার, হালকা কেচাপ দিয়ে একটুখানি জুসি লাগলো, চিকেনটা হালকা চিপড়ের দিকে লাগলো, জানি না কেন, বাট মোটামুটি কফি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে। দাদাকে পেয়ে গেছি, দাদার কাছ থেকে জেনে নেবো রাতের মেনু কি কি করেছো আজকে। আজকে মেনুতে আছে ডাল আছে, মুসুরির ডাল, একদম দেখো টমেটো দেওয়া মুসুরির ডাল রয়েছে। তারপরে ভাত এখানে আছে, বেশ ভালো রয়েছে, একদম ফাইন চালের ভাত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আছে মাটন আছে, আর এখানে দেখতো একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা রয়েছে, আহা। আর এখানে কিন্তু বেশ আলু, বড় বড় সাইজের আলু রয়েছে বেশ মাটনের। আর রয়েছে এখানে আলু ভাজা আর চাটনি পাঁপড় যা হয়। ঠিক আছে চলো, দাদা আমাকে একটা প্লেট দিয়ে দিও, আমি জাস্ট খেতে বসবো। এখন দুপুরের খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দুপুরের খাওয়াটা আমার প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে গেছিল, আমি ঠিকভাবে খেতে পারিনি। একদম এত গরমে ফট করে একটু প্রবলেম হয়ে গেছিল আমার। রাত্রেবেলা যেটা রয়েছে তোমাদেরকে মেনু তো দেখিয়ে দিলাম। আমি একদম নিয়ে নিয়েছি তোমার মুসুরির ডাল, টমেটো দেওয়া, বেশ ঘন ডাল আছে, মানে মুসুরির ডালটা বেশ ঘন, ভাতের সাথে মেখে জাস্ট আলু ভাজা রয়েছে, টেস্ট করবো। নুনটা একটু স্লাইটলি বেশি, বাট ঠিক আছে, ভাত দিয়ে মাখলে অতটা অসুবিধা হবে না। আলু ভাজাটা বেশ ভালো, ক্রিস্পি নয় বাট ভালো খেতে। বলতে পারো কিন্তু এটা আমার দুপুরের না খাওয়া মিল আর কি। মানে আমার দুপুরে ঠিকভাবে একদমই খাওয়া হয়নি, খাওয়া তো হয়নি একদম ঠিকভাবে, তো অনেক দূরের কথা, একদমই খাওয়া হয়নি। সেখান থেকে এখন আমি প্রপারলি খাচ্ছি। ডাল ভাতটা বেশ দারুণ লাগছে। আর আমার জন্য, মানে বাকিদের জন্য মাটন রয়েছে, যেহেতু আমি মাটন খাবো না সেই জন্য আমি ডিম নিয়েছি আর কি। তো ডিমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো একদম পুরো প্রপারলি কিন্তু ডিমের ঝোল বানিয়েছে, ঝোলটা রয়েছে পুরো, আহা দারুণ দারুণ। আমি এটা শেষ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেসিক্যালি আমার তো একটা অভ্যেস, তোমরা জানোই যে আমি মাটনের ঝোল দিয়ে আর আলু দিয়ে কিন্তু ডিমের তরকারিটা বেশ পছন্দ করি। সেরকমই কিন্তু আমি এখানেও কাস্টমাইজ করে নিয়েছি, দাদাদের কাছে সেই অপশন ছিল। দাদারা সেই আমার আবদারটুকু রেখেছে, আমার মানে এই বায়নাটুকু রেখেছে আর কি। তো একদম পুরো তেল কষকষে করা কিন্তু ডিমের ঝোল, সাথে এই যে আমার ফেভারিট জিনিস মাটনের আলু, আহা দারুন। ডিম আর আলাদা করে কি দেখাবো, তো দেখানোর মতো কিছু নেই, বাট
অসাধারণ। আমি খাবারটা খাই, ততক্ষণ তোমরা বাকি ডিটেলসগুলো একটু এনজয় করে নাও। বন্ধুরা, তোমাদের সকাল থেকে একটা সুন্দরবনের সুন্দর ট্রিপ দেওয়ার চেষ্টা করলাম, যেটার শুরুটা হয়েছিল হচ্ছে তোমার কিন্তু তোমার ইয়ে থেকে তোমার হোগল নদী ধরে আমরা যে সুন্দরবনে এগোনো শুরু করেছিলাম, এবং সেখান থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার প্রচন্ড পরিমাণ স্টমাক আপসেট হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে গেছিল সেই কারণে। বাট তোমাদেরকে ডিনারটা দেখালাম এবং সাথে অনেক জায়গার এক্সপিরিয়েন্স দিলাম, অনেক ভালো কিছু ইনফরমেশন শেয়ার করলাম। সেটা কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট ডাউন করে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কারণ তোমাদের সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু বোঝা যায় তোমাদের লাইকে এবং সাবস্ক্রাইবে আর তোমাদের ভালোবাসা কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে, বাস ততক্ষণের জন্য স্টে টিউন, ভালো থাকো আর সুস্থ থাকো। আর সুন্দরবনের সেকেন্ড সিরিজ আসছে, কালকে আমরা অনেকগুলো জায়গাতে ঘুরতে যাব, তো সেইটার কিন্তু ডিটেল ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, শুভরাত্রি।